হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পার্থস ফিজিক্স। তো আজকে আমি পড়াবো ক্লাস 10-এর চলতরিতের পার্ট 14। আর তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একমুখী ও পরিবর্তী প্রবাহ, একমুখী প্রবাহ এবং পরিবর্তী প্রবাহ। ঠিক আছে, তো প্রথমে বলে নিই কী কী পড়াবো। 1 নম্বরে পড়াবো হচ্ছে একমুখী প্রবাহ কি, 2 নম্বরে হচ্ছে পরিবর্তী প্রবাহ কি, 3 নম্বরে হচ্ছে বৈশিষ্ট্য অর্থাৎ একমুখী এবং পরিবর্তী প্রবাহের কি কি বৈশিষ্ট্য রয়েছে, 4 নম্বরে গৃহবর্তনীর প্রবাহ এবং কেন, মানে গৃহবর্তনীতে কোন প্রবাহটা আমরা ইউজ করি এবং কেন ইউজ করি, 5 নম্বরে হচ্ছে কোনটি সবচেয়ে উপকারী, অর্থাৎ একমুখী আর পরিবর্তী প্রবাহের মধ্যে কোনটি সবচেয়ে উপকারী, মানে সবচেয়ে কোনটা আমরা বিভিন্ন জায়গাতে ইউজ করি। ঠিক আছে, তো ভীষণই একটা ইন্টারেস্টিং টপিক হতে চলেছে, কারণ এই যে পুরো ব্যাপারটা অর্থাৎ পরিবর্তী একমুখী, এটা সত্যিই খুব ইন্টারেস্টিং জিনিস। তো খুব মন দিয়ে বোঝো, ঠিক আছে। আর সবাইকে বলবো যারা আমার এখনও পার্ট 13 পর্যন্ত দেখোনি চলতরিতে, তারা প্রত্যেকে পুরো পার্টটা দেখে নাও 13 পর্যন্ত, কারণ ওখানে আমি পুরো ডিটেলসে বুঝিয়েছি যে চলতরিৎ কী, কোত্থেকে উৎপন্ন হচ্ছে তড়িৎ, তার বৈশিষ্ট্য, সমান্তরাল শ্রেণী, সমবায় কী, তারপরে ক্ষমতা, তড়িৎ ক্ষমতা, তড়িৎ শক্তি, সব সম্পর্কে পুরো একদম ডিটেলসে আলোচনা করেছি। তো ওগুলো দেখে নাও, তারপরে এটা দেখো, অত কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। আচ্ছা, অত প্রথমে চলে আসি একমুখী প্রবাহ কি। আচ্ছা, একমুখী প্রবাহ, এই কোশ্চেনটার মধ্যে এর উত্তর লুকিয়ে রয়েছে। একমুখী প্রবাহ মানে মনে করো আমি একটা রেজিস্ট্যান্স বা রোধকে একটা তড়িৎ কোষের সঙ্গে যুক্ত করলাম। তড়িৎ কোষ মানে কি? তড়িৎ কোষ মানে হতে পারে সেটা ব্যাটারি, হতে পারে সেটা অন্য কোনো সোলার প্যানেল যেগুলো আমরা দেখি সেগুলো হতে পারে। তো ধরে রাখলাম যে তোমাদের বোঝার সুবিধার্থে আমি ধরছি এটা একটা ব্যাটারি। তো ব্যাটারিকে বলা হয় তড়িৎ কোষ। তো আমি একটা রেজিস্ট্যান্স বা রোধকে মনে করো একটা তড়িৎ কোষের সঙ্গে যুক্ত করলাম। এই তড়িৎ কোষের একটা নির্দিষ্ট ভোল্টেজ রয়েছে, তো ভোল্টেজটা মনে করছি ভি, এবং তড়িৎ কোষের একটা প্রান্ত পজিটিভ এবং আরেকটা প্রান্ত নেগেটিভ প্রান্ত। এবার এটাকে যখন আমি রেজিস্ট্যান্সের সঙ্গে যুক্ত করব, তো এখানে একটা কারেন্ট ফ্লো করবে। এবার কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে? কারেন্টের ডিরেকশন সব সময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে হয়, মানে কারেন্ট সবসময় এইভাবে গিয়ে এইভাবে আসবে, অর্থাৎ এইভাবে গিয়ে এইভাবে আসবে। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, কারেন্টের যে ডিরেকশন বা কারেন্টের যে অভিমুখ, সেটা কিন্তু এইভাবে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। বুঝতেই পারছো দেখে, ঘড়ির কাঁটার দিকে। তো দেখো এইখানে এই যে তড়িৎ কোষের যে ভোল্টেজটা রয়েছে, এক পাশে পজিটিভ এবং আরেক পাশে নেগেটিভ। তো এই পজিটিভ আর এই নেগেটিভ, এই দুটো প্রান্ত কোনোভাবে চেঞ্জ করতে পারবে কি? তুমি চেঞ্জ করতে পারবে, কিন্তু এখানে লাগানোর পর এই বর্তনী কি কোনোভাবে চেঞ্জ করতে পারবে? এটাকে চেঞ্জ করতে পারবে না। তাহলে কারেন্টের যে ডিরেকশন বা তড়িতের যে ডিরেকশন, সেটা একই থাকবে। এই যে তড়িতের ডিরেকশন একই থাকছে, এই তড়িৎটাকে আমরা বলছি একমুখী প্রবাহ, অর্থাৎ এখানে তড়িতের প্রবাহটা একদিকেই হবে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। যদি আমি জিনিসটাকে এমন করি, অর্থাৎ আমি এখানে একটা বর্তনী আঁকলাম, বর্তনীটা এইখানে নেগেটিভ এইখানে পজিটিভ যদি যুক্ত করে দিই, তবে কি হবে? তবে কারেন্টের ফ্লোটা হবে এইভাবে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এইবার আমি যদি ব্যাটারির প্রান্তটাকে চেঞ্জ না করি, তবে এই বর্তনী কি ব্যাটারিটাকে চেঞ্জ করতে পারবে না। তাহলে পরে এখানে যে তড়িতের প্রবাহটা, সেটা সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকেই হবে, তার মানে একই দিকের প্রবাহ হবে। এর জন্য এই যে প্রবাহটা, এটাকে আমরা বলছি একমুখী প্রবাহ। ঠিক আছে, তো এটা তো গেল তড়িৎ প্রবাহের দিক। এবার আরেকটা জিনিস চলে আসি, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের মান। তো এখানে দেখো, আমি মনে করলাম যে এই যে রেজিস্ট্যান্সের মান হচ্ছে আর, তাহলে এখানে কারেন্ট কত ফ্লো করবে? তোমরা জানো যে ওহমের সূত্র অনুযায়ী ভি ইকুয়াল টু কত হয়? আই ইন্টু আর। তার মানে কারেন্ট ইকুয়াল টু কত হবে? ভি বাই আর। এবার দেখো, এই যে ভি, অর্থাৎ এই যে ব্যাটারির যে ভোল্টেজ, এই ভোল্টেজটা ভি কোনোদিন পরিবর্তন হবে না বা কখনো পরিবর্তন হবে না। আর এই যে রোধের মান কত? আর এর মানও কখনো পরিবর্তন হবে না। তার মানে ভিও পরিবর্তন হচ্ছে না, আরও পরিবর্তন হচ্ছে না। তাহলে আই কি পরিবর্তন হবে? বা কারেন্টের মান কি পরিবর্তন হবে? মান পরিবর্তন হবে না। এইটা ঠিক এইখানে একই হবে। এখানেও কারেন্ট কত হবে? এখানেও কারেন্ট হবে ভি বাই আর। যদি এটা ভি হয় এবং এটা আর হয়, তবে কারেন্ট কত হবে? ভি বাই আর। এটাও কখনো পরিবর্তন হবে না, আবার এটাও কখনো পরিবর্তন হবে না। তাহলে পরে একটা জিনিস খুব ভালো মতন করে বুঝতে পারছো যে আমরা একমুখী প্রবাহ কাকে বলবো? যখন তড়িৎ প্রবাহের দিক, এক্সাইটমেন্ট হয়ে গেছে, কারণ এই জিনিসগুলো একটু ভালো
পড়ানোর জন্য অসাধারণ জিনিস, তো একটু এক্সাইটমেন্ট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, যখন তড়িৎ প্রবাহের যে দিক এবং তড়িৎ প্রবাহের যে মান, এই দুটো যখন সময়ের সঙ্গে সঙ্গে অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত মানে পরিবর্তন করবে না, বুঝতেই পারছো, এখানে মান পরিবর্তন করেনি, আবার দিকও পরিবর্তন করেনি। এই ক্ষেত্রে যে দিক হবে সেটা সবসময় ঘড়ির কাঁটার দিকেই থাকবে, এই ক্ষেত্রে যে দিক হবে সেটা সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকেই থাকবে, যদি আমি না পরিবর্তন করি। এবার তুমি একটা সুইচ অন করলে, অন করার পর কি তুমি সবসময় পরিবর্তন করো না? সার্কিটের মতনই থাকে, বা বর্তনীর মতনই থাকে, ঠিক আছে? তো এটাকে বলছি আমরা একমুখী প্রবাহ, ঠিক আছে? এই একমুখী প্রবাহের যে ইংলিশ নাম সেটা হচ্ছে ডিরেক্ট কারেন্ট। কি? ডিরেক্ট বা ডাইরেক্ট কারেন্ট, ডিরেক্ট কারেন্ট, যা শর্ট ফর্ম হচ্ছে ডিসি। নিশ্চয়ই শুনে থাকবে তোমরা যে ডিসি কারেন্ট কি, এটাই হচ্ছে সেই ডিসি কারেন্ট, তার মানে ডিরেক্ট কারেন্ট। তো এটা তো গেল একমুখী প্রবাহ। এরপরে চলে আসি আমরা পরিবর্তী প্রবাহতে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি একমুখী প্রবাহের গ্রাফ আঁকি তবে কি হবে? তারপরে আসছি পরিবর্তী প্রবাহতে। একমুখী প্রবাহের গ্রাফ এখানে আমি লিখে দিই যে গ্রাফ, গ্রাফ বানান কি, GRAF, গ্রাফ। গ্রাফ কেমন হবে? তো দেখো, একমুখী প্রবাহের যে গ্রাফ হবে সেটা হবে ঠিক এই ধরনের। মনে করো এই যে এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিস বরাবর রয়েছে টাইম এবং ওয়াই অ্যাক্সিস বরাবর রয়েছে কারেন্ট বা কারেন্টের মান। দেখো এখানে কারেন্টও হতে পারে, এখানে ভোল্টেজও হতে পারে, ঠিক আছে? তো আমি কারেন্ট দিয়ে দেখাচ্ছি, কারণ ভোল্টেজের সঙ্গে যে কারেন্টের সম্পর্ক সেটা সবসময় কী থাকে, সমানুপাতিক, বুঝতেই পারছো, V=IR। এবার আর এর যে মান সেটা তো সবসময় একই থাকে, তার মানে আর এর মান কনস্ট্যান্ট, অর্থাৎ V ভ্যারিসেস I, অর্থাৎ I আর V সবসময় সমানুপাতিক। তার মানে I এর যা গ্রাফ হবে V এর কিন্তু তাই গ্রাফ হবে, শুধুমাত্র মানটা একটু আলাদা হবে, ঠিক আছে? তো এখানে আমি কারেন্টের সঙ্গে টাইমের একটা গ্রাফ অঙ্কন করছি একমুখী প্রবাহের ক্ষেত্রে। তো এখানে কি হবে, একমুখী প্রবাহ মানে কি আমি বলেছি আগে যে দিক আর মান দুটোই একই থাকবে, ঠিক আছে? তো মনে করো ফার্স্টের যে সার্কিটটা ছিল, অর্থাৎ এইখানে পজিটিভ এখানে নেগেটিভ, এইখানে কারেন্টের ডিরেকশন কোন দিকে ছিল, ঘড়ির কাঁটার দিকে। তো আমি মনে করছি ঘড়ির কাঁটার দিকে যেই কারেন্টটা সেটা হচ্ছে পজিটিভ কারেন্ট, সেটা হচ্ছে পজিটিভ কারেন্ট, ঠিক আছে? তার মানে আমি যেই গ্রাফটা আঁকবো সেটা কোন দিকে আঁকবো, ওপরের দিকে আঁকবো নাকি নিচের দিকে আঁকবো? এই যে ওয়াই অ্যাক্সিসটা, ওয়াই অ্যাক্সিসের ওপরের অংশটাকে আমরা কি বলছি, পজিটিভ ওয়াই অ্যাক্সিস, আর নিচের অংশটাকে আমরা কি বলছি, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের এই প্রান্তটাকে আমরা বলছি পজিটিভ এক্স অ্যাক্সিস এবং এই প্রান্তটাকে আমরা বলছি নেগেটিভ এক্স অ্যাক্সিস, ঠিক আছে? বুঝতে পারছো? তো এক্স অ্যাক্সিসের পজিটিভ নেগেটিভ, ওয়াই অ্যাক্সিসের পজিটিভ নেগেটিভ। তো ওয়াই অ্যাক্সিসের পজিটিভ মানে কি? পজিটিভ মানে হচ্ছে এর যে দিক সেটা সবসময় ঘড়ির কাঁটার দিকে আমি ধরে নিয়েছি, তাহলে পরে এখানে যে কারেন্টের ডিরেকশনটা হবে সেটা সবসময় কি হচ্ছে, পজিটিভ দিকে হচ্ছে, এবং মান কি থাকছে, সবসময় অপরিবর্তিত থাকছে। তার মানে এর যে গ্রাফ হবে সেটা কি হবে, এই স্ট্রেট একটা লাইন, স্ট্রেট একটা লাইন হবে, সোজা একটা লাইন, ঠিক আছে? এই টাইম অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস যেটা রয়েছে তার সমান্তরালে একটা লাইন চলে যাবে। এবার দেখো এই সমান্তরালে যে লাইনটা গেছে এর মান কিন্তু সবসময় অপরিবর্তিত, এই যদিও সোজা হয়নি লাইনটা আমার, এই টাইপের কিছু একটা হবে, ঠিক আছে? তো একটা জিনিস খেয়াল করে দেখো, সবসময় কি হচ্ছে, পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর থাকছে, তার মানে এর দিক সবসময় অপরিবর্তিত, মানে দিক চেঞ্জ করছে না। এবার মানটা একটু হিসাব করে দেখি। তো আমি মনে করলাম এইখানে যদি টাইম থাকে তবে মানটা দেখো কত হচ্ছে, এত। যদি এইখানে টাইম থাকে তবে মান কত হচ্ছে, এত। অর্থাৎ মান কিন্তু চেঞ্জ করছে না। মান মানে কি, মান মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিস কত হচ্ছে, চেঞ্জ করছে, এটাও যা, এটাও তাই, এটাও তাই, এটাও তাই, এটাও তাই, যত এগোতে থাকবে তত একই থাকবে ওয়াই অ্যাক্সিস, মানে কারেন্ট চেঞ্জ করবে না বা ভোল্টেজ চেঞ্জ করবে না। তো এটা হচ্ছে একমুখী প্রবাহের একটা গ্রাফ, যাকে আমরা বলছি ডিরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট। এইবার চলে আসি পরিবর্তী প্রবাহতে, এটা আরও মজাদার। পরিবর্তী প্রবাহ, পরিবর্তী প্রবাহ কি, তাই তো? আচ্ছা, তো এখানে চলে আসা যাক দারুণ একটা ইন্টারেস্টিং
আঁকাতে, আঁকাটা হচ্ছে আমি কি করব, একটা আমার কাছে রেজিস্ট্যান্স রয়েছে, এটা একটা রোধ বা রেজিস্ট্যান্স, এর সঙ্গে আমি এমন একটা সোর্স বা ভোল্টেজ সোর্স যুক্ত করব যাতে কিনা এর মধ্যে দিয়ে মানে রোধের মধ্যে দিয়ে যে কারেন্ট, সেই কারেন্টের মান এবং দিক দুটোই নির্দিষ্ট একটা সময় অন্তর অন্তর পরিবর্তিত হবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল, খুব সহজ। সেটা হচ্ছে মনে করো যে একটা নির্দিষ্ট সময়ের জন্য এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে এবং তার একটা নির্দিষ্ট মান রয়েছে। আবার কিছুক্ষণ পরে আমি কি দেখব, কিছুক্ষণ পর আমি দেখব এই একই বর্তনীর মধ্যে দিয়ে কারেন্টের ডিরেকশন বদলে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমি কিন্তু সার্কিটে কোনো চেঞ্জ করছি না, মন দিয়ে শোনো, আমি কিন্তু সার্কিটটাকে বদলে দিচ্ছি না, মানে আমার এখানে কোনো কাজ নেই, সার্কিট নিজে নিজেই চেঞ্জ করছে। আগেরটা কি হচ্ছিল, আগেরটা আমি বদলাচ্ছিলাম না। আর তখন কি দেখছিলাম যে কারেন্টের ডিরেকশন এবং দিক একই ছিল, এই আঁকার ক্ষেত্রেও যা ছিল এই আঁকার ক্ষেত্রেও তাই ছিল, শুধুমাত্র একটা ছিল ঘড়ির কাঁটার দিকে, একটা ছিল ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর এইখানে কি হচ্ছে, একই সার্কিট, একই সার্কিটে কখনো এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, আবার কখনো এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঠিক আছে, এই ধরনের যে প্রবাহ একে আমরা বলছি পরিবর্তী প্রবাহ, একে আমরা কি বলছি, পরিবর্তী প্রবাহ। এইবার দেখো পরিবর্তী প্রবাহতে সব সময় এই যে সোর্সটা আমরা লাগাই, এই সোর্সের যে আঁকাটা সেটা সবসময় কি ধরনের হয়, এই ধরনের হয়, বুঝতে পারছো, এস, এইভাবে একটা এসের মতন হয়। এর মাধ্যমে আমরা বুঝতে পারি আচ্ছা এই বর্তনীতে যে প্রবাহটা হচ্ছে সেটা পরিবর্তী প্রবাহ হচ্ছে। বোঝা গেল? হ্যাঁ, এবার তোমরা নিশ্চয় টেনে পড়ছো, মাধ্যমিকে পড়ছো, তো তোমরা নিশ্চয়ই ত্রিকোণমিতি সম্পর্কে জানো। ঠিক আছে, তো যারা করণীয় অঙ্ক ত্রিকোণমিতির, প্লিজ সেই টপিকটা তোমরা আগে করে নাও অঙ্কে, কারণ ওই জিনিসটা কিন্তু এখানে কাজে লাগবে। কী করে কাজে লাগবে একটু দেখো মন দিয়ে। ঠিক আছে, এইবার এই যে ভোল্টেজ সোর্সটা, এই ভোল্টেজ সোর্সটা কেমন হয় দেখতে, এই ভোল্টেজ সোর্সটা হয় সাইনের মতন। সাইন, সাইন মানে কি, SIN, তোমরা নিশ্চয়ই পড়েছো, সাইন থিটা কস থিটা। তো সাইন থিটা অথবা কস থিটা, এই দুই ধরনের যে গ্রাফ, সেই গ্রাফের মতন হয় এই গ্রাফটা দেখতে। তো এই গ্রাফটা এখন আঁকা যাক। তো আমি মনে করছি এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স যার মান হচ্ছে R। ঠিক আছে, এবার আমরা জানি ভোল্টেজের সঙ্গে কারেন্টের যে সম্পর্ক সেটা হচ্ছে V = I × R। এইবার দেখো এখানে কারেন্টের যে মান এবং দিক দুটোই নির্দিষ্ট সময় অন্তর অন্তর পরিবর্তন হচ্ছে। তো কারেন্ট যদি পরিবর্তন হয় তাহলে পরে ভোল্টেজ পরিবর্তন হবে। অর্থাৎ এইখানে আমি যেই সোর্সটা আঁকলাম সেটা হচ্ছে একটা পরিবর্তিত বা পরিবর্তনশীল ভোল্টেজ সোর্স, যেটাকে আমরা লিখি এইভাবে, V = VM sin থিটা। তোমাদের নেই এটা, সুতরাং মনে রাখার কোনো দরকার নেই, তোমরা জাস্ট দেখে রাখো যে এইভাবে আমরা লিখতে পারি, V = VM sin থিটা। আর কিচ্ছু মনে রাখার দরকার নেই, তোমাদের এটাও মনে রাখার দরকার নেই, শুধুমাত্র একটু যাদের কিউরিসিটি বেশি, পড়ার প্রতি একটু কৌতূহল বেশি, তারা এই জিনিসটা দেখতে পারে, বাস, মনে রাখার দরকার নেই। শুধুমাত্র মনে রাখো এইখানে যে সোর্সটা আমরা লাগাই সেটা হয় সাইনোসয়েডিয়াল হয়, নয় কোসাইনোসয়েডিয়াল হয়, হয় সাইন কার্ভ হয় বা সাইন গ্রাফ হয় অথবা কোসাইন গ্রাফ হয়। বোঝা গেল? এইবার গ্রাফটা আঁকলে পরে ক্লিয়ার হবে বিষয়টা, না আঁকলে পরে ক্লিয়ার হবে না। তো এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, তো এক্স অ্যাক্সিস বরাবর কি হয়, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর সবসময় টাইম হয়, আর পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর কি হচ্ছে, পজিটিভ বা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর কি হয়, কারেন্ট ধরলাম, কারেন্ট ধরলাম। ঠিক আছে, এবার এখানে কি বললাম, গ্রাফটা হয় সাইনোসয়েডিয়াল হয় অথবা কোসাইনোসয়েডিয়াল হয়। তো তোমরা ধরো যে সাইনোসয়েডিয়াল, তাহলে পরে গ্রাফটা কেমন হবে দেখতে, গ্রাফটা হবে ঠিক এই ধরনের দেখতে। এটা হবে গ্রাফ। বোঝা গেল? এখানে কি হচ্ছে একটু মন দিয়ে দেখো। দেখো যখন কারেন্ট একদম শুরু হচ্ছে, অর্থাৎ টাইম যখন 0, মানে আমি যখন মনে করো এখানে একটা সুইচ রয়েছে, তো এই সুইচটা মনে করো আমি অন করলাম, তো যেই মুহূর্তে অন করলাম সেই সময় থেকে আমি এখানে কারেন্টটা দেখা শুরু করছি, মানে কারেন্টের গ্রাফটা দেখতে শুরু করছি। তো তার গ্রাফটা কেমন হবে, তো T = 0 মানে কি, যেই মুহূর্তে আমি সুইচটা অন করলাম,
তো তখন যে কারেন্ট হবে সেটা কি হবে? জিরো, একদম জিরো। এরপরে কি হবে? যত টাইম এগোবে তত আস্তে আস্তে কারেন্টের মান বাড়তে থাকবে। আস্তে আস্তে কী হচ্ছে? কারেন্টের মান বাড়ছে। বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট সময় এর মান কি হবে? সর্বোচ্চ। তারপরে আর বাড়বে না। তারপরে কি হবে? আবার কমবে। এই যে কমছে 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 কমছে, কমতে কমতে একটা নির্দিষ্ট সময় এর মান কি হবে? জিরো হবে। এর মান কি হচ্ছে? জিরো হচ্ছে। তার মানে ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল। দেখো আমি এই যে গ্রাফটা আঁকলাম, অর্থাৎ ওপরে যে ঢিবির মতন গ্রাফটা আঁকলাম, সেটা কোন দিকে? পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর নাকি নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর? পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর। মানে এর যে দিক হবে কারেন্টের, সেটা কি দিকে হবে? সেইটা হবে ঘড়ির কাঁটার দিকে। সেটা কোন দিকে হবে? ঘড়ির কাঁটার দিকে। তার মানে এইখানে ঘড়ির কাঁটার দিকে যে কারেন্টটা রয়েছে সেইটা আস্তে আস্তে জিরো থেকে বাড়ছিল, বাড়তে 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 আবার জিরো হয়ে গেল। এরপরে কি হবে? এরপরে এই যে পজিটিভ ওয়াই অ্যাক্সিস এইটা নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ কারেন্টের যে ডিরেকশন সেইটা চেঞ্জ করে যাবে। পজিটিভ আর নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কি বোঝাই? আমরা সবসময় বোঝাই ডিরেকশন। কিসের ডিরেকশন? কারেন্টের অথবা ভোল্টেজের। বোঝা গেল? তো এখানে কি হচ্ছে? কারেন্টের যে ডিরেকশন বা দিক সেটা কিন্তু চেঞ্জ করছে। তো প্রথমে কি হচ্ছিল? ঘড়ির কাঁটার দিকে। এখন কারেন্টটা কি হবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তার মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আস্তে আস্তে কি হচ্ছে? দেখো মান আস্তে আস্তে কি হচ্ছে? বাড়ছে। বাড়তে 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 সর্বোচ্চ হয়ে গেল, আবার কমবে, কমতে 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 আবার জিরো হয়ে যাবে। হলো জিরো। এরপরে কি হবে? এরপরে আবার এখান থেকে একটা গ্রাফ শুরু হবে, আস্তে 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 এইভাবে করতে করতে চলবে। এই যে গ্রাফটা আবার শুরু হলো, এইটা আবার কি হচ্ছে? এইটা আবার হচ্ছে পজিটিভ দিকে। মানে তখন আবার ডিরেকশন কী হবে? ঘড়ির কাঁটার দিকে। তার মানে একটা জিনিস খুব ভালো মতন করে বুঝতে পারছো যে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর এর মধ্যে দিয়ে যে কারেন্ট সেটা কখনো ঘড়ির কাঁটার দিকে, আবার কখনো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, কখনো ঘড়ির কাঁটার দিকে, আবার কখনো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তার মানে দিক যেটা আছে সেটা কিন্তু পরিবর্তন করছে, সঙ্গে এর যে মান রয়েছে সেটাও কিন্তু পরিবর্তন করছে। কারণ একটা নির্দিষ্ট সময় আমরা দেখতে পাচ্ছি যে কারেন্টের মান কখনো জিরো, কখনো সর্বোচ্চ, কখনো জিরো, কখনো সর্বোচ্চ, কখনো জিরো, কখনো সর্বোচ্চ, কখনো আবার নেগেটিভ, কখনো আবার কি হচ্ছে? নেগেটিভ। ঠিক আছে? তার মানে আমরা বুঝতে পারছি যে পরিবর্তী প্রবাহ আমরা কাকে বলবো? পরিবর্তী প্রবাহ আমরা তাকেই বলবো যেই প্রবাহের মান এবং দিক একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর পরিবর্তন হয় বা পর্যায়ক্রমিকভাবে পরিবর্তন হয়। নির্দিষ্ট সময় অন্তর অন্তর এটাকে আমরা একভাবে মানে একটা নির্দিষ্ট ভাষায় কি বলি? পর্যায়ক্রমিক। ঠিক আছে? নির্দিষ্ট সময় অন্তর অন্তর পরিবর্তন হয়। কি পরিবর্তন হয়? মান এবং দিক দুটোই। তাকে আমরা বলছি পরিবর্তী প্রবাহ। ঠিক আছে? এই গ্রাফটা যদি একটু করে ছোটো করে আঁকি, তবে কি হবে? তবে জিনিসটা হবে এই ধরনের। এই পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর কারেন্ট রাখলাম আর পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর টাইম রাখলাম। তো গ্রাফটা কেমন হবে? এই। বাহ, সুন্দর। এইভাবে আস্তে আস্তে এগিয়ে যাবে। তো নির্দিষ্ট সময় কোনটা? নির্দিষ্ট সময় হচ্ছে এইটা, এইখান থেকে এতখানি। তো এই যে টাইমটা, এই টাইমটা আমি ধরলাম ক্যাপিটাল টি। ঠিক আছে? তো ক্যাপিটাল টি টাইম পরে কি হচ্ছে? আবার দেখো একই ধরনের একটা সাইন কার্ভ। আবার ক্যাপিটাল টি টাইম পরে আবার একই ধরনের একটা সাইন কার্ভ। আবার ক্যাপিটাল টি টাইম পরে একই ধরনের সাইন কার্ভ। তার মানে এই যে প্রত্যেকটা টাইম আমি করছি এগুলো সব ক্যাপিটাল টি, সব ক্যাপিটাল টি। ঠিক আছে? তো এই ক্যাপিটাল টি যেটা রয়েছে এটাকে আমরা বলছি কি? পর্যায়কাল। অর্থাৎ এই সময় বাদে বাদে এই কার্ভটা বা এই সাইনোসয়েডিয়াল কার্ভটা আবার ফিরে আসে। তো এটাই হচ্ছে পরিবর্তী প্রবাহ। এর ইংলিশ নামটা কি? এর ইংলিশ নামটা হচ্ছে অল্টারনেটিং। ইংলিশ নামগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, তোমরা প্লিজ লিখে রাখো। যদি বইতে নাও থাকে তোমরা প্লিজ লিখে রাখো। অল্টারনেটিং, ALTERNATING, অল্টারনেটিং কারেন্ট। যার ফুল যার কি আর কি শর্টকাটে লেখে এসি। এসি, এ ফর অল্টারনেটিং, সি ফর কারেন্ট। তো এটা হচ্ছে এসি কারেন্ট। নিশ্চয়ই শুনেছ যে ডিসি কারেন্ট, এসি কারেন্ট। তো এইটাই হচ্ছে সেই এসি কারেন্ট। বোঝা গেল? এবং এখানে যে ভোল্টেজ সোর্সটা রয়েছে সেটাকে আমরা কীভাবে আঁকি? সেটাকে আমি এই সাইনের মতন করে আঁকি, মানে এস টাইপের।
বেঁকানো এস, মানে শুয়ে থাকা একটা এসের মতন আঁকি। তো এইটা তো গেল অল্টারনেটিং কারেন্ট, আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে চলে আসি, আচ্ছা তো এরপরে চলে আসি তোমার কোনটা, আচ্ছা এর তো গ্রাফ আঁকলাম, সঙ্গে সঙ্গে এর বৈশিষ্ট্য আমরা পুরো জেনে গেলাম যে এই বৈশিষ্ট্য হয়, ঠিক আছে। তো এরপরে কোশ্চেনটা হচ্ছে যে কোনটা আমরা আমাদের বাড়িতে ব্যবহার করি। তারপরের কোশ্চেনটা আরও বেশি ইম্পর্টেন্ট বা আরও বেশি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কোনটা ব্যবহার করা সুবিধাজনক, কোনটা আমরা ব্যবহার করবই অবশ্যই। তো প্রথমে চলে আসি পরের কোশ্চেনটা, সেটা হচ্ছে আমরা বাড়িতে কী ধরনের কারেন্ট ইউজ করি। তো দেখো বাড়িতে আমরা যে কারেন্ট ইউজ করি সেটা হচ্ছে এসি কারেন্ট, সেটা হচ্ছে এসি কারেন্ট। তো বাড়িতে যেই কারেন্ট আমরা ইউজ করি সেটা কোনটা, ডিসি কারেন্ট কিন্তু না, যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এসি কারেন্ট, ঠিক আছে। তো কেন আমরা এটা করি তার জন্য বৈশিষ্ট্য প্রথমে বোঝো, বৈশিষ্ট্য বুঝে পড়া নিজেরাই তোমরা বলতে পারবে, ঠিক আছে। তবু একটু বলে নিই, এই যে ডিসি কারেন্ট রয়েছে বা ডিরেক্ট কারেন্ট যেটাকে আমরা বলছি, সেটা অনেক বছর আগে ব্যবহার করা হতো, মোটামুটি 30 থেকে 40 বছর, তারও আগে, 30-40 বছর না, মোটামুটি 60 থেকে 70 বছর আগে ইউজ করা হতো এই ডিসি কারেন্ট, ঠিক আছে। তারপরে বিজ্ঞানী টেসলা, নিকোলা টেসলা, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট, ঠিক আছে। মানে যদি টেসলার কথা বলা যায় তাহলে একটু গল্প বলি, সেটা হচ্ছে এই যে এসি কারেন্ট বা ট্রান্সফর্মার কোনগুলো, যেগুলো তোমরা বাড়ির আশেপাশে দেখতে পাও, যে যখন দেখবে বৃষ্টি পড়ে বা যখন দেখবে মেঘ গর্জায় তখন দেখবে হট করে বাস্ট করে একটা জিনিস, একটু শব্দ নিয়ে, সেটা হচ্ছে ট্রান্সফর্মার। তো ট্রান্সফর্মার, তারপরে পাখার মোটর যেটাকে আমরা বলছি ইন্ডাকশন মোটর, তারপরে হচ্ছে বিদ্যুৎ যেখান থেকে উৎপন্ন হচ্ছে সেখানেও একটা জেনারেটর ইউজ করা হয়, সেই জেনারেটর সব কিছু কিন্তু মানে ইলেকট্রিক্যালের যাবতীয় যত কিছু রয়েছে, যেটার জন্য আমরা এখন বাঁচতে পারছি ঠিক মতন করে, তার পেছনে কিন্তু একটা বিজ্ঞানীরই অবদান ছিল, তার নাম হচ্ছে নিকোলা টেসলা। তার নাম কি ছিল? নিকোলা টেসলা। তো এসি কারেন্ট কে তৈরি করেন? নিকোলা টেসলা, ঠিক আছে। তো এর নাম আমরা শুনে থাকবে। দেখো এই বৈজ্ঞানিকের একটা বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে অন্যান্য যে সমস্ত বৈজ্ঞানিক ছিল আইজ্যাক নিউটন বাদ দিয়ে, মনে করো আইনস্টাইন বা আরও অনেক যেই সমস্ত বিজ্ঞানী ছিল, প্ল্যাঙ্ক অনেক কিছু ছিল, তারা কি করতো, তারা মনে করো একটা জিনিস যদি ভাবতো সেটাকে প্র্যাকটিক্যালি কিন্তু করতে পারতো না, কিন্তু ইনি এমন একজন বিজ্ঞানী ছিলেন যিনি যেটা ভাবতেন সেটাই প্র্যাকটিক্যালি করে দেখাতেন। একবার নায়াগ্রা ফলসের তোমরা নাম শুনে থাকবে। নায়াগ্রা ফলস দেখে উনার মনের মধ্যে এইটা চিন্তা এসেছিল যে আমি কি করে সেই নায়াগ্রা ফলস থেকে যে জলটা উপর থেকে পড়ছে সেইটাকে ইউজ করে কি করে আমি কারেন্ট তৈরি করতে পারবো। ভাবনা চিন্তা কি অসাধারণ! ওখান থেকে একটা জল পড়ছে, তাকে ইউজ করে কি করে আমি কারেন্ট তৈরি করতে পারবো। এখন তো তোমরা দেখতেই পাও অহরহ যে জলবিদ্যুৎ হচ্ছে, তাপবিদ্যুৎ হচ্ছে, কিন্তু জলবিদ্যুৎটা কোত্থেকে আসছে? জলের গতিবেগ থেকে আসছে। জল যত জোরে আসবে সেইখান থেকে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারছি। তো ওই চিন্তাটা সেই সময় যার বিজ্ঞানী মাথায় এসেছিল সেটা হচ্ছে নিকোলা টেসলা, ঠিক আছে। আরও অনেক কিছু রয়েছে, একদিন তোমাদের অনেক এরকম আসবে এপিসোড, আস্তে আস্তে প্রত্যেকটা বিজ্ঞানীর কথা আসবে, সেটা নিয়েও আমি বানাবো ভিডিও, যাতে তোমাদের মোটিভেশন পাও তোমরা পড়তে ফিজিক্সের প্রতি, ঠিক আছে। তো আসবে, রবিবার করে আসবে, একটা নির্দিষ্ট দিনে আসবে সপ্তাহে। তো এই হচ্ছে ব্যাপার। এটা নিকোলা টেসলা আরও অনেক গল্প আছে, আমি করবো এক সময়, ঠিক আছে, অন্যান্য বিজ্ঞানীরও করবো, কোনো চাপ নেই। আচ্ছা, তো বাড়িতে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এই এসি মানে অল্টারনেটিং কারেন্ট। এবং বাড়ির যে ভোল্টেজ আমরা ইউজ করি সেটা কত হয়? সেটা হয় 220 ভোল্ট অথবা 230 ভোল্ট। এই যে রেঞ্জটা আমি করলাম, এই রেঞ্জের মধ্যেই থাকে। 220 ভোল্টও হতে পারে, 230 ভোল্টও হতে পারে, অথবা এর মধ্যেও থাকতে পারে। এটা হচ্ছে আমাদের বাড়ির ভোল্টেজ, ঠিক আছে, কোনো কলকারখানার না, কিন্তু বাড়ির ভোল্টেজ, যে কোনো বাড়ির ক্ষেত্রে এটাকে বলা হয় ডোমেস্টিক লাইন। কি বলা হয়? ডোমেস্টিক লাইন। তো এবার চলে আসি যে কেন আমরা এসিকে ব্যবহার করব, বা এসির তোমার উপকারিতা কোথায়, মানে কেন ডিসির থেকে এসিকেই বেশি আমরা প্রাধান্য দিই। তো প্রথমে বলে নিই যে ডিসি কারেন্টের প্রচলন কে করেছিলেন, মানে ডিসি কারেন্ট তৈরি করেছিলেন কে? ডিসি কারেন্ট তৈরি করেছিলেন টমাস আলভা এডিসন। He was the also renowned
সায়েন্টিস্ট। তো ও কী করেছিল, মানে ও বলছি কেন সরি, মানে টমাস আলভা এডিসন কী করেছিল, বাল্ব তৈরি করেছিল। ঠিক আছে, তো তিনিও একজন বিশাল বড় সায়েন্টিস্ট ছিলেন। তো তিনি কী করেছিলেন, ডিসি কারেন্ট তৈরি করেছিলেন। তো ওই টমাস আলভা এডিসনের কাছেই টেসলা কাজ করতো এবং টেসলা তৈরি করেছিল এসি কারেন্ট। তো এই নিয়ে কি হয়, এই ব্যাপারটা নিয়ে টমাস আলভা এডিসনের সঙ্গে টেসলার মনোমালিন্য হয় যে আমার কারখানায় থেকে কেউ একজন অন্য কিছু তৈরি করে ফেলেছে যেটা আমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, মানে যেটাকে মানুষ আমার থেকেও বেশি ইউজ করবে। তো তার জন্য কী হয়েছিল, টেসলার সঙ্গে টমাস আলভা এডিসনের একটা ওয়ার মতন ছিল, কারেন্ট ওয়ার যেটাকে বলা হয়। ঠিক আছে, কারেন্ট নিয়ে যুদ্ধ ছিল যে কারটা বেশি গুরুত্বপূর্ণ। তো এই নিয়ে অনেক ঝামেলা হয়, সেগুলো নিয়ে অনেক গল্প আছে, করবো আমি একদিন। তো এটা হচ্ছে ডিসি কারেন্ট তৈরি করেছিল কি টমাস আলভা এডিসন। তো এটা পরে এসি কারেন্ট। এবার চলে আসা যাক বৈশিষ্ট্যতে। বৈশিষ্ট্য ব্যাপারটা কি, বৈশিষ্ট্যের মধ্যে অনেক কিছু রয়েছে। আচ্ছা, প্রধান যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে, দেখো কারেন্ট যেটা আছে সেটা কিন্তু অন্য একটা জায়গায় তৈরি হয়, সেইখান থেকে কিন্তু আমাদের বাড়িতে আসে। এমন না যে বাড়ির আশেপাশে তৈরি হচ্ছে, না, অনেক দূরে কোথাও একটা তৈরি হচ্ছে কারেন্ট, সেইখান থেকে অনেক তারের মাধ্যমে অনেক ব্যাপার রয়েছে, সেটা বোঝার দরকার নেই, অনেক ব্যাপার রয়েছে, তার ফলের মাধ্যমে অনেক প্রসেস করে তারপর আমাদের বাড়িতে আসে, তখন আমরা কারেন্ট পাই। তো যেখান থেকে কারেন্টটা উৎপন্ন হচ্ছে, তো মনে করো এটা একটা জায়গা যেখান থেকে কারেন্ট উৎপন্ন হচ্ছে। তো এখান থেকে যে কারেন্টটা উৎপন্ন হয় সেটার যে ভোল্টেজ থাকে এবং সেটার যে পাওয়ার থাকে সেটা অনেক বেশি থাকে। মানে এই যে ভোল্টেজ, এখানে মনে করো মোটামুটি 66,000 বা তারও বেশি ভোল্টেজ থাকতে পারে। তো এত জানার দরকার নেই, ভোল্টেজ অনেক বেশি থাকে এবং পাওয়ারও অনেক বেশি থাকে, তারপরে এখান থেকে চারিদিকে ছড়িয়ে যায়। ঠিক আছে, এইবার দেখো, মনে করো এইটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে, আর এটা হচ্ছে তোমার মনে করো বাড়ি। ঠিক আছে, এবং এর মধ্যে যে ডিস্টেন্স সেটা অনেক বেশি। এইবারটা কি হচ্ছে, এইখান থেকে মনে করো আমি একটা তার নিলাম, তার দিয়ে তারপর তোমার বাড়িতে আমি কারেন্ট পাঠাচ্ছি, তাহলে পরে কী হবে, যদিও এরকম হয় না, এখানে অনেক প্রসেস থাকে, তোমাদের একটু সহজভাবে বোঝানোর জন্য আমি বলছি। দেখো এখান থেকে যে কারেন্টটা উৎপন্ন হচ্ছে তার ভোল্টেজ অনেক বেশি, কিন্তু আমরা যেই কারেন্ট ব্যবহার করছি তার তো ভোল্টেজ অনেক কম, তো কি করা হয়, একটু মন দিয়ে শোনো প্লিজ। দেখো এখান থেকে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে সেটা তো বেশি হয় অবশ্যই। এইবার আমি যদি এই ভোল্টেজ এবং এই যে কারেন্ট এটাকে যদি সরাসরি আমাদের বাড়িতে আনি, তাহলে পরে কী হবে, সব কিছু পুরো ছাই হয়ে যাবে। ঠিক আছে, তো কী করতে হয়, এইখানে একটা ট্রান্সফরমার লাগানো হয়। এখানে কী লাগানো হয়, ট্রান্সফরমার। তো ট্রান্সফরমারের চিহ্ন হচ্ছে এরকম দুটো স্প্রিং। তো এখানে একটা ট্রান্সফরমার লাগানো হলো। এবার ট্রান্সফরমারের কাজ কি, ট্রান্সফরমারের কাজ হচ্ছে ভোল্টেজ কমানো অথবা ভোল্টেজ বাড়ানো। এবার এই ভোল্টেজ কমানো বা ভোল্টেজ বাড়ানো এটা কখন করতে পারবে, যদি কারেন্টটা এসি কারেন্ট হয়। কারণ ডিসি কারেন্টের ক্ষেত্রে ভোল্টেজ কিন্তু বাড়তেও পারে না এবং ভোল্টেজ কিন্তু কমতেও পারে না। ডিসি মানে কি, ডিসি মানে হচ্ছে এক কারেন্ট, সমান কারেন্ট, তার মান না বাড়বে না কমবে। কিন্তু এটাই যদি এসি কারেন্ট হয় তবে ভোল্টেজ বাড়তেও পারে এবং ভোল্টেজ কমতেও পারে। এবার আমরা এখানে কি করব, আমরা এই যে ভোল্টেজটা রয়েছে এই ভোল্টেজটাকে আমরা বাড়িয়ে দেব। মানে মনে করো এখানে যে ভোল্টেজ রয়েছে সেটা হচ্ছে ভি ভোল্টেজ, আমরা কি করব, এই পাশের অর্থাৎ ট্রান্সফরমারের এই পাশের যে ভোল্টেজ সেটাকে এই ভি এর থেকে বাড়িয়ে দেব। তো যখন এই ভোল্টেজ বাড়াবো তখন কি হবে, তখন কারেন্ট কমে যাবে। ঠিক আছে, ট্রান্সফরমার কি করে, ভোল্টেজ যদি বাড়ায় তাহলে পরে কারেন্ট কমিয়ে দেয়, যদি ভোল্টেজ কমায় তাহলে পরে কারেন্ট বাড়িয়ে দেয়। তো ভোল্টেজ যেই বেড়ে গেল কারেন্ট কী হবে, তো এগুলো জানার দরকার নেই তোমাদের, যে কী করে বাড়াচ্ছে বা কী করে কমাচ্ছে এগুলো জানার একদমই দরকার নেই, তোমাদের সিলেবাসে নেই ফালতু। কিন্তু আমি একটু তোমাদের কিউরিসিটির জন্য বলছি তবুও। ঠিক আছে, তো ভোল্টেজ বেড়ে গেল, কারেন্ট কমে গেল। এবার দেখো কারেন্ট যদি কমে তাহলে পরে কী হবে, তোমরা জানো যে কোনো একটা তারের মধ্যে দিয়ে বা কোনো একটা রোধের মধ্যে দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন সেই রোধের মধ্যে তাপশক্তি উৎপন্ন হয়। সেই তাপশক্তির যে সূত্র সেটা কি, সেটা হচ্ছে I²RT, সেই তাপশক্তির সূত্র। এবার আমরা কি চাইবো, আমরা চাইবো যে কোনো একটা তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাচ্ছে তখন তাপশক্তি কম উৎপন্ন হোক, তাহলে পরে আমার কারেন্টটাকে কমাতে হবে। তো দেখো এখানে কি করা হচ্ছে, এইভাবেই কিন্তু কারেন্ট কমানো হচ্ছে, অর্থাৎ ভোল্টেজ বাড়িয়ে কারেন্ট কমানো হচ্ছে। তো কারেন্ট কমে গেল কিন্তু ভোল্টেজ তো অনেক বেড়ে গেল।
এইবার কি করা হয়, এই ভোল্টেজটা বাড়ছে 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 বাড়ছে, যখনই আমাদের বাড়ির সামনে চলে আসবে, এই বাড়ির সামনে দেখবে আর একটা ট্রান্সফরমার থাকে, যেটা তোমরা সচরাচর দেখতে পাও, তোমাদের বাড়ির সামনে দেখবে অনেক ট্রান্সফরমার থাকে। আগে এটা ছিল না, আজ থেকে প্রায় 12 থেকে 15 বছর আগে এটা কিন্তু ছিল না, কিন্তু রিসেন্ট এখন তোমাদের বাড়ির আশেপাশে দেখবে অনেক ট্রান্সফরমার কিন্তু চলে এসছে। কেন চলে এসছে? এই কারণের জন্য। ঠিক আছে, তো এখানে কি করা হবে, এইখানে ভোল্টেজ তো বেশি ছিলই, তো এখানে কি করব, ভোল্টেজটাকে আমি আবার কমিয়ে দেবো। কেন কমাবো? কারণ বাড়ির ভোল্টেজ আর এইখানকার ভোল্টেজ তো অনেক ডিফারেন্স, অনেক পার্থক্য। আমরা কি চাইবো, বাড়ির যে ভোল্টেজ সেটা যাতে অনেক কম থাকে। তো কি করব, ভোল্টেজটাকে কমিয়ে দেবো। কি করে কমাবো? ট্রান্সফরমার ইউজ করে। তো ভোল্টেজ কমালাম, ভোল্টেজ কমিয়ে সেই কারেন্টটা আমরা এই বাড়িতে ব্যবহার করছি, বা সেই ভোল্টেজটা আমরা এই বাড়িতে ব্যবহার করি। এবং সেটা কত? সেটা হচ্ছে 220 ভোল্টেজ অথবা 230 ভোল্টেজ বা তার মধ্যে। ওকে, এবার এটা যদি ডিসি হয় তবে কিন্তু করা সম্ভব হয় না। ডিসি হলে পরে কী হবে, একই কারেন্ট আমরা এখানে ব্যবহার করতাম, আর তখন আমাদের কী হতো, তখন আমাদের তাপশক্তি বেশি পরিমাণে উৎপন্ন হতো, কারণ আমরা তো ভোল্টেজ বাড়াতে পারতাম না, তো তাপশক্তি বেশি পরিমাণে উৎপন্ন হতো, অর্থাৎ লস হতো, যেটাকে আমরা বলছি ক্ষতি। কার ক্ষতি? বিদ্যুতের ক্ষতি, কারেন্টের ক্ষতি। আমরা কি চাইবো কারেন্টের ক্ষতি করতে? একদমই না। তার মানে ডিসি ব্যবহার করা মানে কি? ডিসি ব্যবহার করা মানে লস বেশি, লস বেশি। কিন্তু এসি ব্যবহার যদি করি আমরা, তাহলে পরে কী হবে, লস অনেক কমবে। এই এসি ব্যবহার করার জন্য আমাদের কি প্রয়োজন? ট্রান্সফরমার প্রয়োজন। ট্রান্সফরমার, TRA, তোমাদের বইতে হয়তো বাংলা থাকতে পারে, বাংলাটা এখন আমার খেয়াল পড়ছে না। ট্রান্সফরমার, TRANSFORMER, ট্রান্সফরমার প্রয়োজন। ঠিক আছে, এবার দেখো এইখানে কি হচ্ছে, এই ট্রান্সফরমারটা ভোল্টেজ বাড়াচ্ছে, এই ট্রান্সফরমারটা ভোল্টেজ কমাচ্ছে। তো যেই ট্রান্সফরমার ভোল্টেজ বাড়ায় তাকে আমরা বলি স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ আপ, স্টেপ আপ, আপ মানে কি? বাড়ানো। স্টেপ আপ ট্রান্সফরমার, TX, ট্রান্সফরমারকে TX দিয়েও লিখতে পারি আমরা। আর যেই ট্রান্সফরমার ভোল্টেজ কমাচ্ছে তাকে আমরা বলি স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমার, TX। বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার। তো এই সমস্ত কারণের জন্যই, আরও অনেক কারণ আছে, ফালতু ফালতু বলে লাভ নেই, অনেক কারণ আছে, প্রচুর কারণ আছে যে কেন আমরা এসিকে ডিসির থেকে বেশি প্রাধান্য দিই। তো এটা হচ্ছে তার মধ্যে একটা কারণ। ঠিক আছে, এর বেশি কারণ নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই, কারণ তোমাদের সিলেবাসে নেই, ফালতু বলে কোনো লাভ নেই। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ছিল আজকে একমুখী প্রবাহ বা পরিবর্তী প্রবাহ, অর্থাৎ ডিসি কারেন্ট এবং এসি কারেন্ট, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমরা যদি কেউ পরবর্তীকালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ো তাহলে বুঝবে এই জিনিসগুলোর কতটা গুরুত্ব। ঠিক আছে, একটা পুরো বই রয়েছে একমুখী প্রবাহর, একটা পুরো বই রয়েছে অল্টারনেটিং প্রবাহর বা পরিবর্তী প্রবাহর, তো এই নিয়ে জানা দরকার নেই। তো এই গেল তোমাদের চ্যাপ্টার, এই গেল তোমাদের পার্ট আজকের। তো এর পরবর্তী পার্টে আমি ফিরে আসবো বৈদ্যুতিক জেনারেটর নিয়ে, তার পরবর্তী পার্টগুলোতে আরও বেশি ইন্টারেস্টিং, সেগুলোতে আমি অঙ্ক করাবো, দারুণ অঙ্ক রয়েছে। তো আশা করি আর 3-4টে ভিডিও, আর 2 ভিডিও পরেই চলতরিৎ পুরো শেষ হয়ে যাবে। তো যাই হোক, পুরো ভিডিওটা আচ্ছা হ্যাঁ, তোমাদের যদি কোনো কারণে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তোমরা প্লিজ কিন্তু কমেন্ট বক্সে জানিও যে এই জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে, নয়তো কিন্তু আমি বুঝতে পারবো না। যারা ডিসলাইক করবে তারাও কিন্তু অন্তত জানিয়ে ডিসলাইক করো যে কেন আমি বুঝতে পারছি না, কেন তোমরা বুঝতে পারছো না, সেটাও কিন্তু কারণটা অবশ্যই দিও কমেন্ট বক্সে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ।